নমস্কার বন্ধুরা, নলেজ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগ্নিক সুন্দর, আপনাদের বন্ধু ও লাইফ কোচ। আজকে আমি একটি খুব ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। আপনারা যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছেন তারা এখান থেকে যেমন উপকৃত হবেন, ঠিক সেরকমভাবেই পিএসসি মিসলেনিয়াসের মেন্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন বা প্রিপারেশন শুরু করবেন বলে ভাবছেন তাদেরও অনেক কনফিউশন দূর হবে। সেই কারণে ভিডিওটি ভালো করে দেখুন। আপনারা নিশ্চয়ই জানেন যে 2025 থেকে WBCS এর মেন্সটা সমস্ত পেপার হয়ে যাচ্ছে ডেসক্রিপটিভ। এটা অলরেডি পিএসসি একটা নোটিশ প্রকাশ করে জানিয়ে দিয়েছে, কিন্তু অফিসিয়াল সিলেবাস এখনও আমরা হাতে পাইনি। আর পিএসসি মিসলেনিয়াস মেন্স তো বরাবরই ডেসক্রিপটিভ ছিল। সুতরাং এই পিএসসি মিসলেনিয়াস মেন্সের উত্তরপত্রের কোন ভাষায় উত্তর দেওয়া যায় এটা যদি আমরা বুঝতে পারি, পরবর্তীকালে WBCS এর প্রিপারেশন নিতে গেলে বা সেই পরীক্ষার ধাঁচ বুঝতেও আমাদের সুবিধা হবে। পিএসসি মিসলেনিয়াস মেন্সে কি একটি পেপারের দুটি গ্রুপের প্রশ্ন আলাদা আলাদা ভাষায় লেখা যায়? যেমন ধরে নিন একটি পেপার, যে পেপারটাকে আমরা জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক পেপার বলি, তো গ্রুপ এ বলা হয় মূলত জেনারেল স্টাডিজের গ্রুপ থাকে, আর অ্যারিথমেটিকের গ্রুপটাকে বলা হয় গ্রুপ বি। তো এই গ্রুপ এ পেপারের উত্তর আমি এক ভাষায় আর গ্রুপ বি পেপারের উত্তর আমি আরেক ভাষায় কি লিখতে পারবো? লেখা কি যায়? এটাই আমরা আজকে দেখব। 2019-এর পিএসসি মিসলেনিয়াস মেন্স তার প্রশ্ন আমি আপনাদের সামনে এনেছি। আমি কোনো মন গড়া কথা বলি না, আপনারা জানেন আমি সবসময় একটি যুক্তি দিয়ে আপনাদের সামনে আমার তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করি। তো সেই কারণে আজকেও আমি প্রশ্নপত্র দেখিয়ে বুঝিয়ে দেব যে দুটো ভাষায় একই পেপারের দুটো গ্রুপের উত্তর করা যায় কিনা। দেখুন, প্রথমে আপনারা নিশ্চয়ই জানেন যে ইংলিশ আর বেঙ্গলি পেপার থাকে। তো এই ইংলিশ পেপারটা প্রশ্নটা দেখুন শুরু হচ্ছে কিভাবে। If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored. অর্থাৎ এখানে যেটি বোঝানো হচ্ছে সেটা হচ্ছে খুব স্পষ্ট একটি বিষয়। ধরে নিন 10টা প্রশ্ন দিয়েছে, তার মধ্যে 6টি আপনার করতে বলেছে। আপনি যেহেতু 7টি প্রশ্ন খুব ভালোভাবে পারছেন বা আপনার কাছে হয়তো এক্সট্রা সময় আছে, সেই কারণে আপনি 7টি প্রশ্নের উত্তর করলেন, কিন্তু করতে বলেছে 6টা প্রশ্নের উত্তর 10টার মধ্যে, আপনি করেছেন 7টি প্রশ্নের উত্তর। তাহলে যে প্রথম 6টা প্রশ্নের উত্তর আপনি করেছেন সেই প্রথম 6টাকেই কিন্তু ধরা হবে এবং তার উপর ভিত্তি করেই নাম্বার দেওয়া হবে। আপনার যে সবার শেষ প্রশ্নটি আপনি করেছেন 7 নম্বর প্রশ্ন, সেটাকে কিন্তু আর নাম্বার দেওয়া হবে না, সেটাকে আর দেখার জন্য বিবেচ্য হিসাবেও কাউন্ট করা হবে না। অর্থাৎ এটা তো আমরা স্পষ্ট বুঝতেই পাচ্ছি। তারপর বলেছে দ্য ফিগার্স ইন দ্য মার্জিন ইন্ডিকেট মার্কস ফর ইচ কোশ্চেন্স। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে এই প্রতিটা প্রশ্নের ডান দিকে প্রত্যেকটা প্রশ্নের জন্য বরাদ্দ মার্কস সেটা উল্লেখিত আছে। এবং তারপর বলেছে অ্যান্সার টু দ্য পার্ট কোশ্চেন্স মাস্ট বি রিটেন অ্যাট আ স্ট্রেচ। অর্থাৎ ধরে নিন একটি কোশ্চেনের দুটো পার্ট আছে, আপনি একটা পার্ট এখন লিখলেন এবং তারপর অন্য একটি প্রশ্ন উত্তর করে আবার পরবর্তীকালে ওই পার্টটি লিখছেন। অর্থাৎ আগে যে প্রশ্নের একটি পার্ট আপনি লিখে ওই প্রশ্নটাকে খাপছাড়া অবস্থায় রেখে দিয়েছিলেন, তার আরেকটি পার্ট আপনি পরবর্তীকালে করছেন, সেটা যেন না হয়। অর্থাৎ একটা প্রশ্নে দুটো পার্টই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। 2 + 5 কথার কথা বলছি, বা 5 + 5 = 10, এরকমভাবে কোনো একটি প্রশ্ন আপনার থাকতে পারে। আপনি যখন ওই দাগ নম্বরের প্রশ্নটির উত্তর দিচ্ছেন তাহলে অবশ্যই ওই দুটো পার্ট একটা স্ট্রেচে বা একটানা উত্তর দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ একই সাথে উত্তর দেওয়ার চেষ্টা করুন। তো এটা তো গেল ইংলিশ পেপারের ইনস্ট্রাকশন। একইভাবে বেঙ্গলি পেপারেও ইনস্ট্রাকশন সেম আছে। ইংলিশ পেপারে ফুল মার্কস থাকে 150, পিএসসি মিসলেনিয়াসে টাইম থাকে 1.5 ঘন্টা। অর্থাৎ ইংলিশ পেপারে তো আমাদের ভাষা বলে কোনো কথা হয় না, এটা ইংলিশেই লিখতে হয়। বাংলা পেপারেও ভাষা বলে কোনো কথা হয় না, যে পেপারের আমি পরীক্ষা দিচ্ছি, যে ল্যাঙ্গুয়েজের পেপার, সেই ল্যাঙ্গুয়েজেই উত্তর লিখতে হবে। সুতরাং এখানে কোন ভাষায় উত্তর করতে হবে এই নিয়ে আমাদের মনে নিশ্চয়ই কারোর সন্দেহ নেই, কিন্তু সন্দেহটা কোথায় তৈরি হয়? জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিকের পেপারটা গেলে তাহলে আমি সেই পেপারের প্রশ্ন আপনাদের সামনে দেখাই, তার ইনস্ট্রাকশন দেখাই এবং বুঝি যে আমরা একই পেপারের দুটো গ্রুপের উত্তর আলাদা আলাদা ভাষায় দিতে পারবো কিনা। দেখুন, আমরা চলে এসেছি জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক এই পেপারটায়। এই পেপারে সময় থাকে 2.5 ঘন্টা এবং এই পেপারে ফুল মার্কস থাকে 150। অর্থাৎ দেখতে পাচ্ছি ইংলিশ এবং বেঙ্গলি পেপারের তুলনায় কিন্তু এই পেপারটা আলাদা। এবার এই পেপারের
দুটো গ্রুপ থাকে, একটি গ্রুপ এ একটি গ্রুপ বি। গ্রুপ এ যেটা আছে এটা থাকে 100 মার্কসের এবং এটা সাধারণত জেনারেল স্টাডিজ পেপার বলা হয়। আর গ্রুপ বি পেপারটা এটা থাকে 50 মার্কসের, এটাকে অ্যারিথমেটিক পেপার বলা হয়। অর্থাৎ সিম্পল যে পাটিগণিত, ডেসক্রিপটিভ আকারে যে পাটিগণিত করতে হয় সেটা বলা হয়। এইবার গ্রুপ এ পেপারের ইনস্ট্রাকশন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন, অ্যান্সার্স মে বি রিটেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি, বাট অল দ্য অ্যান্সার্স মাস্ট বি ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। পার্টিকুলার গ্রুপ এর ক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে, ভালো করে বুঝুন। কারণ আপনাকে এখানে বলা আছে, দেখুন, সেপারেট অ্যান্সার বুকস টু বি ইউজড ফর গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য আপনাকে দুটো আলাদা উত্তরপত্র দেওয়া হবে। একটি উত্তরপত্রে লেখা থাকবে গ্রুপ এ, আরেকটি উত্তরপত্রে লেখা থাকবে গ্রুপ বি। আপনাকে গ্রুপ এর প্রশ্নগুলোর উত্তর গ্রুপ এর উত্তরপত্রেই করতে হবে, আপনাকে গ্রুপ বির প্রশ্নগুলোর উত্তর গ্রুপ বির উত্তরপত্রেই করতে হবে। আপনি যদি উল্টো করেন, ভাইস ভার্সা বা ইনভার্স মেথডে যান, আপনার খাতা কিন্তু আর নাম্বার দেওয়ার জন্য বিবেচ্য হবে না, বিবেচনাযোগ্য হবে না। তার কারণ হচ্ছে অ্যারিথমেটিক যে দেখবে সে নিশ্চয়ই জেনারেল স্টাডিজ দেখবে না। সুতরাং জেনারেল স্টাডিজের খাতা যাবে একজনের কাছে, আর অ্যারিথমেটিক বা গ্রুপ বির খাতা যাবে আরেকজনের কাছে। সুতরাং এই কারণে আপনাকে দুটো উত্তরপত্র দেয়া হবে। এবার দেখুন, এই গ্রুপ এতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে যে গ্রুপ এর প্রশ্নগুলোর উত্তর আপনি যদি সবকটা ইংলিশ ভাষায় করতে চান করতে পারেন, বাংলা ভাষায় উত্তর লিখতে চান লিখতে পারেন, নেপালি ভাষায় উত্তর লিখতে চান লিখতে পারেন। কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, গ্রুপে যতগুলো প্রশ্ন ওরা করতে বলেছে সেই প্রশ্নগুলোর প্রতিটার উত্তরের ভাষা যেন এক থাকে। অর্থাৎ 1 নাম্বার প্রশ্ন আপনি লিখলেন ইংরেজিতে, 2 নাম্বার প্রশ্ন গ্রুপ এর আপনি লিখলেন বাংলায় বা নেপালিতে, সেটা করলে কিন্তু হবে না। গ্রুপ এতে যদি আপনি 1 নাম্বার প্রশ্ন বাংলায় লেখেন তাহলে প্রত্যেকটা প্রশ্ন আপনি বাংলায় লিখুন, আবার যদি নেপালিতে 1 নম্বর প্রশ্ন লেখেন তাহলে প্রত্যেকটা প্রশ্ন আপনি নেপালিতে লিখুন। এবার এটা যেহেতু জেনারেল স্টাডিজ পেপার, সাধারণভাবে আমরা বাংলায় লিখে থাকি, কারণ বাংলায় আমাদের ভাব প্রকাশ করতে বা কোনো জিনিসকে ব্যাখ্যা করতে অনেক বেশি সুবিধা হয়। তো সেই কারণে জেনারেল স্টাডিজ পেপারে যদি কেউ বাংলা পছন্দ করো বাংলা করতে পারো, কেউ যদি ইংরেজি পছন্দ করো ইংরেজি করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা প্রশ্নের একই গ্রুপের উত্তর যেন একই ল্যাঙ্গুয়েজে থাকে, এটা খেয়াল রাখবে। দ্বিতীয় আমরা চলে যাব গ্রুপ বির ইনস্ট্রাকশানে। গ্রুপ বির ইনস্ট্রাকশনটা আমরা দেখতে পাচ্ছি গ্রুপ এর মতন একই, অর্থাৎ অ্যারিথমেটিক যে পেপারটি আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার্স মে বি গিভেন ইন ইংলিশ অর ইন বেঙ্গলি, বাট অল দ্য অ্যান্সার্স মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড দ্য সেম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে বলছে যে নেপালি নয়, ইংরেজি কিংবা বেঙ্গলি এই দুটো ভাষাতে তুমি উত্তর করতে পারো, এবং গ্রুপ এর মতনই প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ভাষা যেন একই হয়। খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, দেখুন ভালো করে বুঝুন। কেউ যদি গ্রুপ এটি ইংলিশে করতে চান আর গ্রুপ বিটি বাংলায় করতে চান তাহলে কি পারেন? হ্যাঁ পারেন, কারণ সেটা স্পষ্ট বলে দেওয়া আছে যে গ্রুপে যখন করবেন গ্রুপের প্রত্যেকটা প্রশ্ন আপনি একই ভাষাতে লিখুন। কিন্তু এটা বলা নেই যে গ্রুপে যে ভাষাতে লিখতে হবে গ্রুপ বি সেই ভাষাতেই লিখতে হবে, তাহলে তো এখানে সেরকম ইনস্ট্রাকশন দিয়ে দিত যে গ্রুপ এতে যে ভাষায় আপনি উত্তর লিখেছেন সেই ভাষায় আপনি গ্রুপ বির উত্তর লিখুন। কেউ ধরুন ইংরেজিতে অঙ্কটা ভালো পারেন, কারণ ইংরেজিতে অঙ্কে একটু কম লিখতে হয়, সেটাও আমি আজকে দেখাবো যে ইংরেজিতে অঙ্ক করার সুবিধা কী। এবং আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি এইচএসে সায়েন্স নিয়েছিলাম, আমি যেহেতু জানতাম আমি ম্যাথ অনার্স পড়বো, আমি কিন্তু ম্যাথটা দিয়েছিলাম শুধুমাত্র ইংলিশে, বাদ বাকি সমস্ত সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এটা কিন্তু আমি দিয়েছিলাম বাংলায়, আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। তো সেই কারণে কেউ যদি ম্যাথ ইংলিশে করতে চান অ্যারিথমেটিকের পেপারটা বা অ্যারিথমেটিকের গ্রুপটা আরও ভালো বলতে গেলে, আর জেনারেল স্টাডিজটা আপনি বাংলায় লিখতে চান, যেহেতু আপনি বাংলায় ভাব প্রকাশ করতে বেশি পারেন, বাংলায় যেহেতু ব্যাখ্যা করতে পারেন, আপনি কিন্তু করতে পারেন, আপনার কিন্তু সেই ফ্রিডম আছে। আমি বলছি না, পিএসসি নিজে বলছে তাদের প্রশ্নপত্রে, দেখুন পিএসসি নিজে বলছে। সুতরাং এই দ্বিধাটা মনে রাখবেন না যে আমার দুটো গ্রুপের উত্তর কি একই ভাষায় করতে হবে, কোথাও বলা নেই। বলা আছে যেটা গ্রুপ এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন একই ভাষায় হয়, গ্রুপ বির প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন একই ভাষায় হয়, কিন্তু সেই ভাষাটা গ্রুপ এর থেকে আলাদা হতেই পারে। আশা করি বোঝা গেল। তাহলে পরবর্তীকালে আমাদের বিসিএস এর যে ডেসক্রিপটিভ প্যাটার্নটা হবে সেখানেও কিন্তু এই ধরন হতে পারে। এবং এখন তো পিএসসি মিসলেনিয়াসে ইংরেজি প্রশ্নের সাথে সাথে বাংলা অনুবাদ দেয় না, বিসিএস এ করতে পারে
ইংরেজি প্রশ্নের সাথে সাথে তার বাংলা অনুবাদও দিয়ে দেবে। অর্থাৎ এই অঙ্কটা ধরুন এটা ইংরেজিতে দেওয়া আছে, আপনি যখন বাংলায় অঙ্ক করছেন উত্তর তো বাংলায় লিখবেন, কিন্তু প্রশ্নটা ইংরেজিতেই থাকে। WBCS এ এটা কিন্তু প্রশ্নটা বাংলা অনুবাদও হতে পারে। এমনকি WBCS এও এটা ফ্রিডম থাকবে, আপনি যে কোনো পেপারে যা ইচ্ছা ভাষা আপনি চুজ করতে পারেন, যা ইচ্ছা মানে ইংরেজি এবং বেঙ্গলি, যা ইচ্ছা মানে ইংরেজি এবং বেঙ্গলি আপনি চুজ করতে পারেন। তবে খেয়াল রাখবেন একটা পেপারের যে কোনো একটা গ্রুপের প্রতিটা প্রশ্নের ভাষা যেন একই হয়। এবার আমি আপনাদের বলছিলাম না যে আমি দেখাবো অঙ্ক ইংরেজিতে করলে কেন সুবিধা হয়। আমি সবসময় বলি জেনারেল স্টাডিজ যদি তুমি বাংলায় করতে চাও করো, জেনারেল স্টাডিজের হিস্ট্রি পেপার তুমি যদি বাংলায় করতে চাও করো, পলিটি পেপার তুমি ইংরেজিতে করতে চাও করতে পারো, কোনো অসুবিধা নেই, অসুবিধা হবে না BCS এ যখন ডেসক্রিপটিভ হবে। কারণ PSC মিসলেনিয়াস মেন্স আমাদের দেখিয়ে দিচ্ছে, অসুবিধা হওয়ার কথা নয়, করতে পারো, সেই ফ্রিডম তোমার আছে। কারণ পলিটি ইকোনমিক্সের কিছু ফেজ বা কিছু টার্মের সঠিক বাংলা প্রতিশব্দ পাওয়া যায় না, তো সেগুলোই আমি যদি ইংরেজি যেহেতু পড়ে এসেছি এতদিন ধরে MCQ প্যাটার্নে এবং ইংরেজি ফেজ দিয়ে আমি লিখতে চাই ইংরেজিতে খুব সহজভাবে, তাহলে তুমি পলিটি ইকোনমিক্সের পেপার ইংরেজিতে করতে পারো, হিস্ট্রি পেপার তুমি বাংলায় করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু অঙ্কের পেপারটা মিসলেনিয়াসের ক্ষেত্রেও বা BCS এর ক্ষেত্রেও সেটা ইংরেজিতে করার বেশি চেষ্টা করবে। কেন চেষ্টা করবে? দেখো সময় অনেক বাঁচে, ইংরেজিতে লেখার ধরনটা অত্যন্ত আলাদা অঙ্কের বাংলার থেকে, অত্যন্ত আলাদা, অত্যন্ত শর্টে ইংরেজিতে অঙ্ক করা যায়, বাংলায় করলে টাইমটা অনেক বেশি লাগে। দেখাই তাহলে সেটা। দেখো এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, এই যে প্রশ্নটা দেখালাম WBPSC মিসলেনিয়াস 2019-এর মেন্সের সেই প্রশ্নপত্র থেকেই নেওয়া একটি প্রশ্ন। নাম্বার সিস্টেমের অঙ্ক ইংরেজিতে বলো বা বাংলায় বলো সবই তো একই রকম, তো সেইগুলো দেখাচ্ছি না, এবং তার ভাষা অত্যন্ত সহজ হয়। বিশেষ করে যেগুলো একটু ভাষা দিয়ে লিখতে হয় সেগুলো কি ইংরেজিতে কঠিন মনে হবে, সেইটাই দেখাচ্ছি। ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক আ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল আফটার গিভিং 10% রিবেট অন মার্ক প্রাইস টু আ কাস্টমার। অর্থাৎ বলা হচ্ছে ফাইন্ড দ্য রেট অফ দ্য ইনক্রিজেস অফ দ্য কস্ট প্রাইসটা কতটা বেড়েছে ইন অর্ডার টু মেক আ প্রফিট অফ 20%, যেখানে প্রফিট করা হয়েছে 20%। প্রফিট কিসের উপরে? কস্ট প্রাইসের উপরে, ক্রয় মূল্যের উপরে লাভ করা হয়েছে 20%। বাই সেলিং অ্যান আর্টিকেল আফটার গিভিং 10% রিবেট অন মার্ক প্রাইস, মার্ক প্রাইসে আবার 10% ছাড় দেওয়া হয়েছে, অর্থাৎ কস্ট প্রাইসটাকে কিছুটা বাড়িয়ে মার্ক প্রাইস করা হয়েছে, মার্ক প্রাইসে 10% ছাড় দেওয়া হয়েছে, সেলিং প্রাইসে বিক্রি করা হয়েছে যেটা, সেটা ক্যালকুলেট করে দেখা যাচ্ছে কস্ট প্রাইসের থেকে 20% বেশি, বা আমাদের প্রফিট হয়েছে আলটিমেটলি কস্ট প্রাইসের উপর 20%। তাহলে এবার বলছে তাহলে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের থেকে কত শতাংশ বেশি বা কত পার্সেন্টেজ বেশি, এর মানেই হচ্ছে ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ। মার্ক প্রাইস আর কস্ট প্রাইসের তুলনাটা আমরা করব। তাহলে এটা কিভাবে করব? বাংলায় লিখতে গেলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনেক বড় বড় শব্দ, কিন্তু ইংরেজিতে তুমি যদি লেখো এই শব্দগুলোই ছোট হয়ে যায়। কারণ আমি আবারও বলছি, আমার যেহেতু এইচএসে আমি ম্যাথের পেপারটা ইংলিশে দিয়েছিলাম, সেই কারণে আমি তোমাকে বলছি যে ইংরেজিতে অনেক ছোট ছোট জিনিস লেখা যায়। এমনকি তোমরা যারা ICSE CBSE টিউশনই করো ম্যাথের, তারাও দেখবে অনেক ছোট ছোট ভাষায় অঙ্ক হয়ে যায়। কিরকম দেখো, প্রথমে আমরা x ধরে অঙ্কটা করতে পারি, 100 ধরে অঙ্কটা করতে পারি, দুটোই ঠিক, কোনো ভুল নেই। আমি যদি কস্ট প্রাইস বা ক্রয় মূল্যকে 100 ধরি তবুও ঠিক, আমি যদি x ধরি তবুও ঠিক। তো আমি লিখবো লেট সিপি ইজ, এই সিপি মানেই কিন্তু কস্ট প্রাইস, কিন্তু তুমি যদি এটা বাংলায় লেখো তখন তোমার পুরো ক্রয় মূল্য লিখতে হবে, ক্রয় মূল্যর কোনো ছোট ফর্ম হয় না, কিন্তু সিপি মানে ইংরেজিতে কস্ট প্রাইস। লেট সিপি ইজ ₹100 লিখলাম। তারপর কি বলেছে? প্রফিট হয়েছে 20%, প্রফিট ইজ 20%, therefore SP বা সেলিং প্রাইস ইজ বা সেলিং প্রাইস ইকুয়াল টু করতে পারতে 100 ইন্টু 120 অর্থাৎ ₹120। কোনো অসুবিধা নেই তোমার, দেখো কত ছোট ছোটই হয়ে যাচ্ছে। লেট সিপি ইজ ₹100, প্রফিট ইজ 20%, SP ইজ 100 ইন্টু 120 বাই 100 ইকুয়াল টু ₹120। 120কে
যদি তুমি এরকম 100+20 এরকমও লিখতে চাও লিখতে পারতে, কোনো অসুবিধা নেই, এটা লিখলেও কোনো ভুল নেই। তাহলে আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এবার বলা হয়েছে কি মার্ক প্রাইসের উপর 10% রিবেট দেওয়া হয়েছে, তো আমরা এটা লিখব উইথ রেসপেক্ট টু কোশ্চেন, প্রশ্নানুযায়ী যেটা লেখো ওটাই হচ্ছে WR2 কোশ্চেন, কোশ্চেনকে কিউএনও লেখা যায় ইংরেজিতে। উইথ রেসপেক্ট টু কোশ্চেন 10% রিবেট অন মার্ক প্রাইস, মার্ক প্রাইসের শর্ট ফর্ম কি এমপি, 10% রিবেট দেওয়া হয়েছে মার্ক প্রাইসে। দেয়ারফর ভালো করে বুঝবে 10% রিবেট দেওয়া হয়েছে মার্ক প্রাইসে, আবার আমাদের এসপি বেরিয়েছে 120। তাহলে আমরা বলতে পারবো 10% রিবেট দেওয়ার পর মার্ক প্রাইসের যে দাম হয় সেটাই হচ্ছে এসপি বা সেলিং প্রাইস। মার্ক প্রাইস ইন্টু 90/100 মানেই এসপি। উইথ রেসপেক্ট টু কোশ্চেন 10% রিবেট অন মার্ক প্রাইস, তার মানে মার্ক প্রাইস ইন্টু 90/100 বা 100 - 10/100 ইকুয়াল টু এসপি। তারপরের লাইনে তাহলে মার্ক প্রাইস মানে আমাদের কত দাঁড়াচ্ছে এসপি ইন্টু 100/90। এসপি মানে আমরা অলরেডি জানি 120, তাহলে 120 ইন্টু 100/90, তাহলে হচ্ছে 400/3, 400/3 মানে আমাদের দাঁড়ায় 133.33 টাকা। তাহলে এটা দাঁড়ালো মার্ক প্রাইস। তাহলে মার্ক প্রাইস আমাদের বেরোলো 133.33 টাকা, কস্ট প্রাইস আমরা ধরেছিলাম 100 টাকা, তাহলে মার্ক প্রাইস কতটা বেশি কস্ট প্রাইসের থেকে 33.33 টাকা। তাহলে সেটাই লিখব দেয়ারফর দ্য ইনক্রিজ অন কস্ট প্রাইস the increase on cost price equal to 133.33 প্রথমে টাকায় লিখবো আমরা ইকুয়াল টু ₹33.33। এবার আমাদের পার্সেন্টেজে চেয়েছে ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ, আমি এখানে রেট দিইনি, দ্য ইনক্রিজ অন কস্ট প্রাইস দিয়েছি। তার পরের লাইনটা দেবো দেয়ারফর, এখানটায় দিচ্ছি যেহেতু জায়গা নেই তাই এটা আসলে পরের লাইন হবে, দেয়ারফর the rate of increase equal to 33.33 বাই ক্রস প্রাইস মানে বাই 100 ইন্টু 100%, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 33.33%। অর্থাৎ যেটা উত্তর চেয়েছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। কি চেয়েছিল ফাইন্ড দ্য রেট অফ ইনক্রিজ অফ দ্য কস্ট প্রাইস ইন অর্ডার টু মেক আ প্রফিট অফ 20% বাই সেলিং অ্যান আর্টিকেল আফটার গিভিং 10% রিবেট অন মার্ক প্রাইস টু আ কাস্টমার। আমরা পেয়ে গেলাম দ্য রিকোয়ার্ড রেট অফ ইনক্রিজ, এখানে দ্য রিকোয়ার্ড রেট অফ ইনক্রিজও দিতে পারছে, মানে উত্তরে যেটা চেয়েছে সেটা হচ্ছে 33.33%। এবার এই লাইনটা তুমি যদি নাও করতে তবুও কিন্তু হতো, এই যে দ্য ইনক্রিজ অন সিপি বলে প্রথমে টাকায় বের করেছি, এটা না করে যদি একেবারে করে দিতে দ্য রেট অফ ইনক্রিজ অন সিপি বা দ্য রিকোয়ার্ড রেট অফ ইনক্রিজ অন সিপি ইকুয়াল টু বলে এরকমভাবে লিখতে হতো 133.33 মাইনাস 100/100 ইন্টু 100%, অর্থাৎ 33.33%। তোমার কিন্তু হয়ে যেত এই লাইনটা, এই দুটো লাইন না লিখে একটা লাইনে ওটাকে লিখতে পারতে, তাহলে তোমাকে ডিটেলস একটু দেখাতে হতো। তো এই জন্য আমি বলি যে ইংরেজিতে অঙ্ক করতে, ইংরেজিতে অঙ্কে ভাষা খুব কম লাগে, বাংলায় অঙ্কে ভাষা অনেক বেশি লাগে। এই কারণেই আমি ইংরেজিতে অঙ্কটা নিয়েছিলাম এইচএসে, কারণ আমি জানতাম পরবর্তীকালে আমি ম্যাথ অনার্স নিয়ে পড়বো এবং সেখানে ইংরেজিতেই করতে হয়। সুতরাং এই ভাষাগুলো জেনে রাখা দরকার, যেমন উইথ রেসপেক্ট টু কোশ্চেন বা অ্যাকর্ডিং টু কোশ্চেন মানেও প্রশ্নানুযায়ী, সেটাকে কিভাবে লিখতে হয় জানো শর্ট ফর্মে, এরকমভাবে লিখতে হয় এসিসি টু কোশ্চেন। কিউএনও অনেকে লিখে থাকে, আমরা অনার্সে কিউএন লিখতাম, বা এটাকে তুমি কোশ্চেন এরকমও লিখতে পারো, তবে কিউএন লিখলে কিউএন এরকম দিতে হয়, অ্যাকর্ডিং টু কোশ্চেন।
উইথ রেসপেক্ট টু কোশ্চেন, বাই দ্য কোশ্চেনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমার এই শর্ট ফর্মগুলো ইংরেজিতে ব্যবহার করা যায়। দেখো 5 ইংরেজি কিন্তু সিপি ইজ 100, প্রফিট ইজ 20%, দেয়ারফর এসপি ইজ 120, উইথ রেসপেক্ট টু কোশ্চেন 10% রিবেট অন মার্ক প্রাইস, দেয়ারফর মার্ক প্রাইস ইন্টু 100 - 10 বাই 100 ইকুয়াল টু এসপি, মার্ক প্রাইস মানে এসপি ইন্টু 100/90, এসপি মানে যেহেতু পেয়েছিলাম 120 তাহলে ইকুয়াল টু রুপিস 120 ইন্টু 100/90 রুপিস 133.33, দেয়ারফর দ্য ইনক্রিজ অন সিপি বলে তারপরের লাইনে দ্য রেট অফ ইনক্রিজ অন সিপি আমরা করে দিলাম। ডেসক্রিপটিভ অঙ্ক নিয়ে অনেকেরই প্রশ্ন আছে যে হয়তো অঙ্ক ডেসক্রিপটিভ হয়ে গেলে আমাদের এমসিকিউ এর পড়া কোনো কাজে লাগবে না। আরে কোনোদিন হয়? অঙ্ক হচ্ছে পৃথিবীর সব থেকে ভালো একটি সাবজেক্ট। এই সাবজেক্টে ওই সব শর্টকাট বা কোনো কিছু অত কাজে লাগে না বেশি দিন। এই সাবজেক্টে যেটা কাজে লাগে, যে শর্টকাটেও পারে, সে যদি সত্যিই শর্টকাট পারে তাহলে সে এরকম ডেসক্রিপটিভ ওয়েতেও পারবে। আর যে ডেসক্রিপটিভ ওয়েতে পারবে না তার তো শর্টকাটে পারার প্রশ্নই আসছে না, ছেড়েই দাও। আশা করি সবাই বুঝতে পারলে যে কোন ভাষায় তোমাদের পরীক্ষা দেওয়া উচিত। WBCS এর যখন আমি 2025-এর ব্যাচ শুরু করব ডেসক্রিপটিভ, তখন আমি তোমাদের এরকমভাবে অন্তত অঙ্কটা ইংরেজিতে কি কি ভাষা লিখতে হয়, কি করতে হয়, এগুলো সব শিখিয়ে দেবো, চিন্তা নেই। আমার তো বাংলা ইংলিশ দুটো ভাষাতেই থাকবে, কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো অঙ্কটা সবসময় ইংরেজিতে করার চেষ্টা করবে। অঙ্কে তাহলে কম লিখতে হয়, তাড়াতাড়ি করা যায়। বাংলা যেহেতু অনেক জড়ানো জড়ানো লেখা, তো দেখো ক্রয় মূল্য বলে শব্দটা কত জড়ানো শব্দ, ক্রয় মূল্য কত কিছু জড়িয়ে জড়িয়ে লিখতে হচ্ছে, সেখানে সিপি কত স্মল শব্দ, C.P। বা যদি তুমি কস্ট প্রাইসও লেখো সেটাও কত কম সময় লাগবে ক্রয় মূল্য লেখার থেকে, বা বিক্রয় মূল্য লেখার থেকে, বা ধার্য মূল্য লেখার থেকে। সবাই খুব ভালো থেকো, তাহলে কনফিউশন দূর হয়ে গেল। বুঝতে পারলে যে তুমি যে কোনো গ্রুপের ভাষা যা খুশি বাঁচতে পারো, কিন্তু খেয়াল রাখতে হবে এটা একটা গ্রুপের প্রতিটা প্রশ্নের ভাষা যেন একই থাকে। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং।